তাহলে দেখো এ মৌল হচ্ছে এটা, 10টা প্রোটন আছে নিউক্লিয়াসে, 11টা নিউট্রন আছে, আর বাইরে 10টি ইলেকট্রন আছে। তাহলে এ এর একটি পরমাণুর ভর কত এটা বের করতে হবে কিভাবে? 10টা ইলেকট্রনের ভর বের করতে হবে, মোট ভর 10 গুণন কি 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। তারপর 10টা প্রোটনের ভর বের করতে হবে, তাহলে 10 ইন্টু 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। তারপর 11টি নিউট্রনের ভর, তাহলে 11 ইন্টু 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। এই তিনটা যোগ করলেই মোট যে ভরটা পাওয়া যায় সেই ভরটা হচ্ছে 3.51 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম। এটা হচ্ছে এই মৌলের একটি পরমাণুর ভর। এটা কি বোঝা গেছে সবার? আচ্ছা, এখন যদি বলা হয় এ এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এ এর আপেক্ষিক, পুরোটা কি কার্বন 12 অংশের উপর 1 12 অংশের ভরের সাথে ভাগ দিলে মানে 3.15 3.51 গুণ 10 টু দি পাওয়ার -3 থেকে স্যার ওই যে 1 ভাগ হচ্ছে কার্বন 1.6 আইসোটোপের 12 10 over 24। তাহলে এটা বের করলে কত আসবে? মানটা হচ্ছে 3.51 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23। আচ্ছা, কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর কত? 1.66 গুণ 10 to the power 1.66 into 10 to the power minus 24 গ্রাম। 1.66 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 24। ক্যালকুলেশন করলে কত আসে? 21.18। তাহলে 21.18। এটাই হচ্ছে এ এর আপেক্ষিক পারমাণবিক ভর। এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তোমরা 19 এ যেটা করছো, মনে করো ধরো এ আছে কার্বন, 6টা প্রোটন, 6টি নিউট্রন, আর ধরো কি 6টা ইলেকট্রন। এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? দেখাবো স্যার বের করব? হ্যাঁ, বের করো। স্যার 12.10 আছে। 12.10। তাহলে এটাই হচ্ছে তার কি স্যার আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, আচ্ছা, এটা কি বুঝছো তোমরা সবাই? স্যার জি স্যার। স্যার মেটা মানে চলে গেছে, রাইট তেমন হয় নাকি? আচ্ছা, ওকে, একটু মেসেজ করলাম। আচ্ছা, আমরা হচ্ছে এবার হচ্ছে নতুন একটা বিষয়ে যাই। আগে তোর অ্যানসার কত? মানে আগেরটা? হ্যাঁ 12.104 এটা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ রে ভাই, হ্যাঁ হ্যাঁ দেখা কেন যাচ্ছে না? আমি শেয়ার রাখি নাই, একটু ওয়েট করো। স্ক্রিনশট দেই নাই, ওই যে আমি তো মনে করছিলাম আমার ল্যাপটপের সমস্যা। না না না, ওয়েট করো। লাইক গেম খেলতে খেলতে আটকে যায়। সারাদিন ফ্রি ফায়ার খেলিস নাকি? আরে হ্যাঁ বলিস না, একটাকে মারতে গেছিলাম, নাই ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। তোমরা আজকে জি স্যার। জানো কি করাবো?
হিসাব বুঝলাম না স্যার, প্রশ্নটা আগে বলুন। বুঝলাম না স্যার। আজকে ক্লাসের টপিকস কি জানো তোমরা? না স্যার। স্যার এই যে রাদারফোর্ডের PDF ছিল। আলফা কণা বিচ্ছুরণ। রাইট, একতলীয় আলো, পোলারিমিটার। এটা তোমাদের না, ওই যে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ হচ্ছে এই যে চলে আসছে। বুঝলাম না স্যার, কি বললেন? আচ্ছা, এই যে তোমাদের ইয়াটা চলে আসবে এখন। এই যে রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা। তোমরা জাস্ট খেয়াল করবা, এই যে এটা এই জন্যই জিজ্ঞেস করলাম যে এখানে সিলেবাস কিন্তু তোমাদের দেয়া আছে কোন দিন কি লেকচার। এই যে লেকচার 2, রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা, রাদারফোর্ডের পরমাণু মডেল, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। লেকচার 2 বুঝছো কি? দেখা যাচ্ছে? মানে আজকে স্যার এটাই জি হবে? স্যার। হ্যাঁ, তো তোমাদের এখানে ধারাবাহিকভাবে কোন দিন কি লেকচার হবে এটা কিন্তু দেয়া আছে। এটা আমি মুখস্থ করবো নাকি? না, মুখস্থ করার দরকার নাই। আরে আমি না। বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা সেটাই বললাম। এই যে হ্যাঁ স্যার, বুঝতে লেকচার, পেরেছি। ওকে, পিডিএফ ফাইলটা দেখলেই স্যার। কি আছে আজকে। আচ্ছা, ওকে, আমরা শুরু করি আজকের লেকচার। আচ্ছা দেখো, রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা। এই রাদারফোর্ডের পরমাণু মডেল প্রদানের আগে বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরীক্ষা করেন। পরীক্ষায় কি কি ব্যবহার করেন আগে সেগুলো জেনে নেই। যে রাদারফোর্ড তার আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করেন। তাহলে এই আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের আবিষ্কার। পরমাণুর নিউক্লিয়াসের আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে। এতে তিনি 0.0004 সেন্টিমিটার পুরুত্বের সোনার পাত ব্যবহার করেন, জিঙ্ক সালফাইড ব্যবহার করেন, আর আলফা কণার উৎস হিসেবে রেডিয়াম ব্যবহার করেন। আলফা কণার উৎস হিসেবে কি ব্যবহার করেন? রেডিয়াম। জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দার কাজ কি এটা আমরা পরে পড়ব। রেডিয়ামে কত লেখা নাই? আচ্ছা, ওখানে লেখা নেই, সমস্যা নেই। মানে মুখস্থ করবো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বই পড়লেই পেয়ে যাবেন। আলফা কণার উৎস হিসেবে তিনি তেজস্ক্রিয় পরমাণু ব্যবহার করেন। তেজস্ক্রিয় পরমাণু হিসেবে কি ব্যবহার করেন? রেডিয়াম। আর সোনার পাতের পুরুত্ব কত? 0.0004 সেন্টিমিটার। 0.0004 সেন্টিমিটার। আর একটা পর্দা ব্যবহার করেন, এটাই হচ্ছে কি? জিঙ্ক জিঙ্ক সালফেটের সালফাইডের পর্দা। ওকে, এই পরীক্ষার মাধ্যমে তিনি তার পরমাণু মডেলটি দিয়েছিলেন, যা রাদারফোর্ডের পরমাণু মডেল নামেই কি পরিচিত। তো 19 তোমরা পরমাণু মডেলটা পড়ছো, কিন্তু পরমাণু মডেল কিভাবে পেয়েছেন সে সম্পর্কে জানো না। আচ্ছা, তোমাদেরকে গতদিন বলছিলাম কোন একটা তেজস্ক্রিয় মৌলের, মনে করো নিউক্লিয়াস, এটা এই নিউক্লিয়াসে অনেকগুলো কি আছে? প্রোটন আর নিউট্রন আছে। প্রোটন আর নিউট্রন আছে। তাহলে এই পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি একসাথে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন নির্গত হয়ে যায়, এটা একটা কম্পোজিট কণা হিসাবে, এই কণাটার নাম আলফা কণা। আলফা কণা। কণার গঠন কি? দুটি প্রোটন থাকবে আর দুটি নিউট্রন থাকবে। হ্যাঁ, এটা গতদিনে বলছিলাম। আচ্ছা, আর আলফা কণাকে কি দ্বারা প্রকাশ করা যায়? আলফা দ্বারাও প্রকাশ করা হয়, আলফা 2+ দ্বারাও প্রকাশ করা হয়, হিলিয়াম 2+ এভাবেও প্রকাশ করা হয়। আচ্ছা, আর আলফা কণার উৎস হচ্ছে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস। এই ছবিটা একটু দেখো, একটু ছবিটা দিই। সবাই দেখো, ছবিটা তো দেখা যাচ্ছে। এই যে দেখো, ছবি দেখা যাচ্ছে। মাঝখানে এটা হচ্ছে এই যে গোল্ড ফয়েল বা সোনার পাত। সোনার একটা ধর্ম হচ্ছে এটাকে অতি পাতলা, মানে একবার চিকন পাতে কি
পরিণত করে। 0.0004 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মানে একবারে কি অনেক পাতলা পাতে পরিণত করা যায়। আর এটা হচ্ছে একটা জিঙ্ক সালফাইড প্রলেপ যুক্ত কি পর্দা। আচ্ছা, চতুর্পাশ দিয়ে ঘেরা আছে। আর এটা হচ্ছে একটা লেড ব্লক। এটাকে কি বলা হচ্ছে? লেড একটা ব্লক। লেড স্যার আরেকবার বলেন। লেড ব্লক লেখাটা দেখো। ব্লক লেড ব্লক। আচ্ছা, এটার কাজ কি? এটা হচ্ছে এরকম একটা লেড ধাতুর ভিতরের দিকে একটা গর্ত করা আছে। কারণ হচ্ছে লেড ধাতুর ভিতর দিয়ে আলফা রশ্মি নির্গত হতে পারে না, এই দিক দিয়ে আলফা রশ্মি নির্গত হতে পারবে না ভিতর দিয়ে। তো এইখানে যদি আমরা রেডিয়াম ধাতু নেই, তেজস্ক্রিয় একটা ধাতু মৌল রেডিয়াম, তাহলে তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা সাধারণত যদি খোলা নিতাম তাহলে চতুর্পাশে আলফা কণা নির্গত হয়ে যাইত, চতুর্পাশে আলফা কণা নির্গত হতে পারত। তাহলে এই জন্য আলফা কণাগুলো যেন চতুর্পাশে নির্গত না হয় এর জন্য কি লেড ব্লক ব্যবহার করা হয়। যারা নিউক্লিয়ার চুল্লিতে কাজ করে তাদের যে অ্যাপ্রন থাকে, গগলস থাকে, এগুলো হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ রে গুলো, তেজস্ক্রিয় রশ্মিগুলো যেন শরীরে প্রবেশ করতে না পারে। তাহলে এই জন্য অ্যাপ্রনে কি থাকে? লেড মনে থাকে। তেজস্ক্রিয় রশ্মি প্রবেশ করতে না পারে এরকম কি প্রোটেক্টিভ একটা কি আবরণ দেয়া থাকে। তাহলে এখানে লেড ধাতুর এই যে ব্লকটা এখানে তেজস্ক্রিয় রশ্মিকে যাইতে কি বাধা প্রদান করবে এরকম। তবে এক পাশে গর্ত থাকবে, ওই পাশ দিয়ে শুধু লেড আলফা কণা যেতে পারবে। তাহলে এখানে খেয়াল করো, এই দিক দিয়ে একটা গর্ত করা আছে, শুধু ওই গর্ত দিয়ে সূক্ষ্ম ছিদ্রপথে কি আলফা রশ্মি সোনার পাতে আঘাত করবে। এখন খেয়াল করো, এ পাশে আলফা রশ্মির বিমটা কিন্তু মোটা, তাহলে আলফা পার্টিকেলস আলফা কণার বিমটা কি মোটা না? আর এ পাশে দেখো চিকন হয়ে গেছে, এ পাশে চিকন না? আচ্ছা, এই সোনার পাতের মধ্যে আলফা কণা যদি নিক্ষিপ্ত হওয়ার পর দেখা যাচ্ছে আলফা রশ্মির অধিকাংশ আলফা রশ্মি সোজা চলে যায়, সোনার পাত ভেদ করে যায়। এখন সোনার পাত যে ভেদ করে যায় এটা আমরা বুঝবো কিভাবে? খালি চোখে দেখা যাবে না। এটা জিঙ্ক সালফাইড প্রলেপের উপর যখন আঘাত করে তখন সেখানে একটা আলোক ছটা সৃষ্টি করে। আমরা যেমন অন্ধকারে পাথরের সাথে পাথর যদি ঘষি তাহলে কি আলোক ছটা বের হয় না? এটা দেখছি হয়তো খেয়াল করো নাই। বা লোহার সাথে লোহার খুব জোরে যদি বাড়ি লাগে তাহলে আলোক ছটা সৃষ্টি হয়। এখানে আলফা কণা জিঙ্ক সালফাইড প্রলেপের আঘাত করলে আলোক ছটা তৈরি হবে, স্পার্কিং হবে। তাহলে এর স্পার্কিং দেখে আমরা বুঝতে পারবো যে আলফা কণাগুলো জিঙ্ক সালফাইড প্রলের উপর আঘাত করতেছে। ওকে, তো দেখা যায় যে এখানে প্রায় 99% আলফা কণা কি সোনার পাত ভেদ করে চলে যায়। আচ্ছা, আর খুবই অল্প সংখ্যক আলফা কণা বেঁকে যায়, আর একটা বিপরীত পাশে চলে আসে। আচ্ছা, আর অল্প কিছু সংখ্যক আলফা কণা সোনার পাতের যে পাশ থেকে আলফা কণা আঘাত করতেছে সেই পাশে কি এসে আঘাত করে। তাহলে এই যে সোনার পাতের মনে করো এটা হচ্ছে কি একটা তল, এই তলের পিছনে কিছু আঘাত করে আর সামনে কিছু আঘাত করে। যেগুলো সামনে আঘাত করে তার মানে এগুলো সোনার পাত ভেদ করে যেতে পারে না, ওরা বাধা পেয়ে ফিরে আসে। এই সোনার পাত ভেদ করে যেতে পারে না, বাধা পেয়ে ফিরে আসার পরিমাণটা অনেক কম। দেখা যায় যে প্রায় 0.1% প্রতি 20,000টি আলফা কণার মধ্যে একটি আলফা কণা ভেদ করতে পারে না, এরকম একটা হিসাব। প্রতি 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটি আলফা কণা ভেদ করতে পারে না, বাকিগুলো কি ভেদ করে চলে যায়। তার মানে এর পরিমাণটা কি অনেক কম, পার্সেন্টে হিসাব করলে 0.00 সামথিং আসে। আচ্ছা, আর এখন বিষয় হচ্ছে আলফা কণা হচ্ছে এক প্রকার কি মানে বিকিরণ, আলোক কণা। তাহলে এই আলোর ধর্ম হচ্ছে কি সোজা পথে যাবে, কখনো বেঁকে যাবে না। তো যে আলফা কণার যে কি রশ্মিগুলো বের হয়ে যাওয়ার কথা সেগুলো সোজা গিয়েই শুধু কি আঘাত করার কথা।
কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু আলফা কণা বেঁকে যাচ্ছে। এই বেঁকে যাওয়ার কারণ কি, ফিরে আসার কারণ কি, আর সোজা চলে যাওয়ার ওখানে কারণ। নিউক্লিয়াস তাহলে এই তিনটা পর্যবেক্ষণ এখানে। পর্যবেক্ষণ কয়টা? তিনটা। একটা সোজা চলে যায়, আরেকটা বেঁকে যায়, আর একটা হচ্ছে বিপরীত দিকে ফিরে আসে। বিপরীত দিকে ফিরে আসে। হ্যাঁ, তাহলে কি কি কারণে এরকমটা হতে পারে? তাহলে সোনার পরমাণু মনে করো, সোনার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 79। আর এর ভর সংখ্যা বা পারমাণবিক ভর প্রায় 197। ওকে, আচ্ছা, অনেক বেশি। তো দেখা যায় যে সোনার পরমাণু অনেক কি, পরমাণুর নিউক্লিয়াস অনেক ভারী। আলফা কণার ভর হচ্ছে মাত্র 4 একক, আর সোনার পরমাণুর নিউক্লিয়াসের ভর হচ্ছে কি 197 একক। তার মানে আলফা কণার তুলনায় সোনার পরমাণুর নিউক্লিয়াস প্রায় 50 গুণ বেশি ভারী, প্রায় 50 গুণ বেশি ভারী। তো আলফা কণাগুলো কি করতে পারে না, সোনার পরমাণুর নিউক্লিয়াস ভেদ করতে যারা পারে না তারা বিপরীত দিকে ফিরে আসে। তার মানে যারা একবারে কি নিউক্লিয়াস বরাবর যায় তারা ভেদ করতে পারে না, তারা কি ফিরে আসে। এখন যারা নিউক্লিয়াসের পাশ দিয়ে একবারে যায়, নিউক্লিয়াস ঘেঁষে যায়, ধরো একটা নিউক্লিয়াস, এটা আলফা কণা একবারে সোজা নিউক্লিয়াস বরাবর যাচ্ছে, তাহলে নিউক্লিয়াস ভেদ করতে না পারলে এরা কি ফিরে আসবে। আর একটা আলফা কণা হচ্ছে নিউক্লিয়াসের পাশ দিয়ে যাচ্ছে, আচ্ছা এরকম। তাহলে এটা কি হবে, আলফা কণার চার্জ হচ্ছে 2+, আর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। তাহলে এদের মধ্যে একটা কি বিকর্ষণ বল সৃষ্টি হয়। এই বিকর্ষণের কারণে আলফা কণা কি, যেগুলো নিউক্লিয়াসের পাশ দিয়ে যায় তারা বেঁকে যায়। আর যারা নিউক্লিয়াস থেকে একটু দূরে যায়, নিউক্লিয়াস থেকে একটু কি দূরে যায়, তারা সোজা চলে যায়। তারা কি সোজা চলে যাবে। তাহলে মনে করো এখানে একটা নিউক্লিয়াস আছে, তাহলে এই নিউক্লিয়াসের বরাবর যাওয়ার সম্ভাবনা অনেক কম, নিউক্লিয়াসের পাশ দিয়ে যাওয়ার সম্ভাবনাও কি অনেক কম। নিউক্লিয়াসের পাশ দিয়ে যাওয়ার সময় বেঁকে যায়। আর সোজা নিউক্লিয়াস, দুই নিউক্লিয়াসের মাঝ দিয়ে যেগুলো চলে যাবে তারা বাধা না পেয়ে বা বিকর্ষিত না হয়ে সোজা চলে যাবে। এই হচ্ছে বিষয়। এখন এর থেকে তিনি ধারণা করেন যে যেহেতু বেশিরভাগ আলফা কণা সোজা চলে যায়, তাহলে এই সোনার পাতের মধ্যে নিউক্লিয়াস গুলো অনেক দূরে দূরে আছে। তার মানে পরমাণুর অধিক মৌলের অধিকাংশ জায়গাটাই কি আছে, ফাঁকা আছে। তাহলে সোনার পাতের অধিকাংশ স্থানেই কি ফাঁকা, আর অতি ক্ষুদ্র পরিসরে অল্প কিছু কি আছে, অল্প কিছু আলফা কণা যেহেতু বেঁকে আসে, অতি ক্ষুদ্র পরিসরে সোনার পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং ভরগুলো কি থাকে, পুঞ্জীভূত থাকে নিউক্লিয়াসে। ধনাত্মক চার্জ এবং ভর কি থাকে নিউক্লিয়াসে অতি ক্ষুদ্র পরিসরে পুঞ্জীভূত থাকে, যার কারণে আলফা কণা, অল্প সংখ্যক আলফা কণা কি বিপরীত দিকে ফিরে আসে। আর অতি অল্প সংখ্যক আলফা কণা নিউক্লিয়াসের পাশ দিয়ে যাওয়ার সময় আলফা কণা ধনাত্মক চার্জ যুক্ত বেঁকে যাওয়ার কারণ হচ্ছে, তিনি সম্পর্কে তিনি ধারণা করেন যে সোনার পরমাণুগুলো ধনাত্মক চার্জ বিশিষ্ট। আসলে আলফা কণা বিস্ফোরণ এই পরীক্ষার আগেও পরমাণু সম্পর্কে আরো অনেক ধারণা দেওয়া ছিল। এর আগে পরমাণুর ধারণাটা এরকম ছিল যে পরমাণুর প্রোটন গুলোই কি থাকে বাইরে থাকে, আর ভিতরের দিকে কি থাকে ইলেকট্রন থাকে, এরকম ধারণা ছিল। কিন্তু প্রোটন গুলো যদি বাইরে থাকে তাহলে অধিকাংশ আলফা কণাগুলোই কি বিকর্ষিত হয়ে কি বাঁকা হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আর যেহেতু একটা প্রোটন, প্রোটন গুলো যদি বিক্ষিপ্ত ভাবে থাকে তাহলে কোনো আলফা কণাই বাধা পেয়ে ফিরে আসার কথা না। কারণ আর এই শোনো,
এই পরীক্ষাটা যখন করা হয় সে সময় নিউট্রন আবিষ্কার হয়নি। নিউট্রন আবিষ্কার হয় 1932 সালে। আর এই পরীক্ষাটা করে এটার থিওরি প্রকাশ করা হয় 1911 সালে। তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেক পরে নিউক্লিয়াসের ধারণা আসে, নিউট্রনের ধারণা আসে। তাহলে আগে ধারণা ছিল, রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার আগে ধারণা ছিল প্রোটন গুলোই নিউক্লিয়াসের মানে বাইরের দিকে থাকে আর ইলেকট্রন গুলোই ভিতরের দিকে থাকে। তবে ওই নিউক্লিয়াসে থাকে এরকম ধারণা ছিল না। তবে রাদারফোর্ডের বিস্ফোরণ পরীক্ষায় এই ধারণাটা বিপরীত হয়ে যায় যে অতি ক্ষুদ্র পরিসরে কি থাকে, ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন গুলো একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে। তাহলে যার কারণে ওই কেন্দ্রটাকে তিনি নাম দেন কি, নিউক্লিয়াস। আর অনেকগুলো প্রোটন থাকার কারণে আলফা কণা ওই ভারী নিউক্লিয়াসকে কি ভেদ করে যেতে পারে না। বিষয়গুলো বুঝছো মনে হয়, এগুলো নিচে আলোচনা করা আছে। আরো কিছু চিত্র দেখো, একই রকম চিত্র। এই যে ওখানে লেড ব্লকের ছিদ্রটা দেখা যাচ্ছিল না, এখানে হচ্ছে কি, এই যে লেড ব্লকের ছিদ্র দেখা যাচ্ছে। লেড ব্লক শিল্ড মানে এটা কি, আবরণের কাজ করে, বাইরের দিকে আলফা কণাকে যেতে দিতে চায় না। বিম অফ আলফা কণা, এটা হচ্ছে আলফা কণার বিম। তাহলে এই রেখাটা মোটা, তার মানে অধিকাংশ আলফা কণায় কি সোজা চলে যাচ্ছে, আর অল্প সংখ্যক আলফা কণা বেঁকে যাচ্ছে, আর অল্প সংখ্যক আলফা কণা কি এই যে বিপরীত দিকে ফিরে যাচ্ছে। এটাকে আরো বড় করে দিলেই বেটার। স্যার ওই এই ভিতরের গর্তটা থেকে কি আলফা কণাগুলো বিচ্ছুরণ করা হয়, তাই না? আর লেড ব্লকের গর্তের ভিতরে কি থাকে, রেডিয়াম ধাতু থাকে। রেডিয়াম ধাতু থেকে কি হয়, আলফা কণা স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নিঃসৃত হয়। আলফা কণা বিচ্ছুরিত হয়। ওকে, তাহলে এই যে পার্টিকেলস আছে এগুলা বুঝছো, এটাকে আর বুঝাচ্ছি না। আরো ছবি আছে, ছবিগুলো দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এইটা হচ্ছে লেড ব্লক, সোর্স অফ আলফা পার্টিকেল। ভিতরের দিকে কি আছে, এখানে রেডিয়াম ধাতু আছে, এটা আলফা কণার কি বিম, গোল্ড ফয়েল এটা। তাহলে অধিকাংশ গুলোই পিছনের দিকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে অল্প, আর অল্প কি বিপরীত দিকে ফিরে আসছে। আচ্ছা, এরকম বেশ কিছু চিত্র আছে, এই যে এখানে খেয়াল করো। তাহলে এই পরমাণুগুলো তো এভাবে থাকে, এটা একটা কি সোনার পরমাণু, এটা একটা পরমাণু, এটা পরমাণু, এটা পরমাণু, এটা পরমাণু। এখন দেখো এই যে এই পরমাণুর নিউক্লিয়াস গুলো আর এই পরমাণুর নিউক্লিয়াস, তাহলে এর মাঝামাঝি জায়গাটা কি খালি, এই বরাবর আলফা চলে যায় ফাঁকা। আর যারা ঠিক আলফা কণা নিউক্লিয়াস বরাবর আসে তারা বাধা পেয়ে কি বিপরীত দিকে ফিরে আসে। তাহলে এরকম ঘটনা খুব কম ঘটে। আর যারা নিউক্লিয়াসের পাশ দিয়ে যায় তারা কি হয়, একটু বেঁকে যায়। বেঁকে যায়। জি স্যার। জি স্যার, বুঝতে পারছেন। ওকে, স্যার একটা কথা ছিল, এই বিমটার মধ্যে দিয়ে কি যায় আলফা কণাগুলা? মানে এটা শোনো, বিম মানে এখানে কি রশ্মি, ঠিক আছে। তাহলে বিমটার মধ্যে দিয়ে এই যে আলফা কণার পথটাকে দেখানো হচ্ছে। এটা তো পুরাটাই ফাঁকা জায়গা। যেমন আকাশপথ, আকাশপথে কি আছে, ইট পাথরের কোনো কি রাস্তা করা আছে না। তাহলে আমরা দেখা যাচ্ছে যে ছবি দিচ্ছি, এটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়ার দিল্লি, এই ঢাকা থেকে দিল্লি বরাবর হচ্ছে, এটা হচ্ছে একটা কি আকাশপথের রাস্তা। তাহলে এখানে আসলে কোনো রেখা নেই, এটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমি যে বিমটা দেখাচ্ছি আসলে এটা একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার ভিতর দিয়ে আসলে কি যাচ্ছে, আলফা রশ্মি চলে যাচ্ছে। বুঝছো কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন শোনো, পরমাণুর ভিতরে কি পরিমাণ ফাঁকা তার ধারণা পেতে চাও? জি স্যার। জি স্যার। তাহলে ধারণাটা এরকম, মনে করো পুরা পৃথিবী আছে না, জি স্যার। পৃথিবীতে যতগুলো পরমাণু আছে, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, যত মৌলের পরমাণু আছে, যত পদার্থ আছে, এই পরমাণুগুলোর শুধু যদি নিউক্লিয়াসকে একত্রিত করা যাইতো, সমস্ত
পৃথিবীর সকল পরমাণুর নিউক্লিয়াস গুলোকে যদি একত্রিত করা যাইতো সেটা হয়তো একটা ক্ষুদ্র মার্বেলের সমান আয়তন হতো। ধারণাটা বুঝছো? বুঝতে পারছি। জি স্যার। তার মানে এই মার্বেলের মতো জায়গা বাদে পৃথিবীর বাকি সম্পূর্ণ জায়গায় কি আছে? ফাঁকা। জন্যই স্যার নিউক্লিয়াস অতি নগণ্য। তার মানে নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। অতি নগণ্য। 19 পড়ছো যে পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। আচ্ছা, সাধারণত পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন হতে পারে এরকম 1 লক্ষ ভাগের 1 ভাগ। 1 লক্ষ ভাগের 1 ভাগ, অথবা কিছু কিছু ক্ষেত্রে বলা হয় 10,000 ভাগের কি 1 ভাগ। তাহলে এই রেঞ্জের মধ্যেই থাকবে। ওকে, আমরা নিচের আরো ছবি আছে এগুলো একটু দেখি, তাহলে ধারণা আরো ক্লিয়ার হতে পারে। যে এখানে ওইরকম ছবি দেয়া আছে। তাহলে এটা হচ্ছে সোনার একটা পরমাণু, বাইরের দিকে ইলেকট্রন আর ভিতরের দিকে কি প্রোটন। আর এই যে নিউক্লিয়াসের পাশ দিয়ে যারা যাচ্ছে তারা বেঁকে যাচ্ছে, আর ভিতর দিয়ে দুই নিউক্লিয়াসের মাঝামাঝি দিয়ে যারা যাবে তারা কি সোজা চলে যাবে, আর যারা ঠিক নিউক্লিয়াস বরাবর যাবে তারা কি বেঁকে আসবে, তারা বিপরীত দিকে চলে আসবে। এই কথাগুলোই এখানে চিত্রে দেয়া আছে। তোমরা তো তোমাদের আসলে এগুলো লাগবে না, এগুলো বোঝানোর জন্য এই ছবিগুলো আমি ক্লাস নেওয়ার জন্য এখানে অ্যাড করে নিছি। ওকে, ওকে। আচ্ছা, তো যাই হোক, পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে কতগুলো কি বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো আবর্তন করে। যেমন এটা মনে করো সূর্য, নিউক্লিয়াসটাকে ধরা হচ্ছে কি সূর্য। সূর্যের চারপাশে বৃত্তাকার পথে কি হয় বিভিন্ন গ্রহ আবর্তন করে। তাহলে এটাকেই বলা হয় কি সোলার মডেল বা সৌর মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি বলা হয়? সৌর মডেল। সৌর মডেল, সোলার সিস্টেম মডেল। সোলার সিস্টেম মডেল। ওকে স্যার নিউক্লিয়ার মডেলও তো বলে, নিউক্লিয়াস আবিষ্কৃত হওয়ার কারণে। হ্যাঁ হ্যাঁ হতে পারে। আচ্ছা, খেয়াল করো এখানে একটা প্রশ্ন, ছোট প্রশ্ন, রাদারফোর্ড আলফা কণা বিস্ফোরণ পরীক্ষাতে কেন জিঙ্ক সালফাইড ব্যবহার করা হয়? তাহলে কেন জিঙ্ক সালফাইড ব্যবহার করা হয়? তাহলে জিঙ্ক সালফাইড একটি ভালো ফসফোরোসেন্ট পদার্থ। এই ফসফোরোসেন্ট পদার্থ কি? এটার ধারণাটা এরকম, আমাদের এনার্জি বাল্ব গুলো আছে না, জি স্যার। রাতের বেলা আমরা যখন অন্ধকারে হঠাৎ করে এনার্জি বাল্বটাকে সুইচ অফ করে দিই, তারপরে এনার্জি বাল্বের দিকে খেয়াল করলে দেখা যাবে এটা বেশ কিছুক্ষণ ধরে কি আলো নির্গত হচ্ছে, মনে হচ্ছে আলো বের হচ্ছে। এরকম খেয়াল করছো? জি স্যার। জি স্যার। আলোর উৎস সরিয়ে নেওয়া, ইলেকট্রিসিটিকে আমরা কি ডিসকানেক্ট করে দিচ্ছি। আলোর উৎস সরিয়ে নেওয়ার পরেও কোন বস্তু থেকে আলো নির্গত হওয়ার এই ঘটনাকে বলা হয় ফসফোরোসেন্স বা ফ্লোরোসেন্সও বলা হয়। ফ্লোরোসেন্স বা ফসফোরোসেন্স। আর যে পদার্থগুলো থেকে এরকম আলো নির্গত হয় সেই পদার্থগুলোকে বলা হয় ফসফোরোসেন্ট পদার্থ। তাহলে জিঙ্ক সালফাইড এরকম একটা ফসফোরোসেন্ট পদার্থ। তো আলফা কণা জিঙ্ক সালফাইডের উপর আঘাত করার পরেও দেখা যাবে যে ওখান থেকে কিছু আলো কি একটু পরেও নির্গত হবে। কিরকম সময়? সময়টা আসলে অনেক কম, 10⁻⁹ সেকেন্ড থেকে 10⁻। মিউটটা অফ করে দিয়ে রাখো। আচ্ছা, সবাই দেখো যে জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দা আমরা কেন ব্যবহার করি? যে জিঙ্ক সালফাইড একটি ভালো ফসফোরোসেন্ট পদার্থ। ফসফোরোসেন্ট পদার্থ হচ্ছে এরকম পদার্থ যে পদার্থের মধ্যে
যে পদার্থ দীর্ঘ সময় যাবত কি আলোর উৎস সরিয়ে নেওয়ার পরেও দীর্ঘ সময় আলো বিকিরণ করে সেই পদার্থকে বলা হয় ফসফোরেসেন্ট পদার্থ। এর সাথে কোনো আয়নের সংঘর্ষে জিঙ্ক সালফাইড পর্দায় এক উজ্জ্বল আলোর বিন্দু তৈরি হয়। তাহলে জিঙ্ক সালফাইড একটি ভালো ফসফোরেসেন্ট পদার্থ হওয়ায় এর সাথে কোনো আয়নের সংঘর্ষে জিঙ্ক সালফাইডের পর্দায় এক উজ্জ্বল আলোর বিন্দু তৈরি হয় এবং একটা স্থায়ী চিহ্ন থেকে যায়। তাহলে জিঙ্ক সালফাইড পর্দার উপর যখন আলফা কণা কি জিঙ্ক সালফাইড পর্দার উপর এই যে দেখো জিঙ্ক সালফাইড পর্দার উপর আলফা কণা এই দিক থেকে আসতেছে, আলফা কণা এসে এখানে যখন আঘাত করবে ওখানে একটা কি আলোর একটা বিন্দু তৈরি হবে, আলোর ছটা তৈরি হবে এবং ওই জায়গায় একটা কি চিহ্ন থাকবে যে ওখানে জিঙ্ক আলফা কণা আঘাত করছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্থায়ী চিহ্ন থেকে যায় যা পরবর্তীতে আলফা কণার গতিপথ এবং বিচ্যুতি শনাক্ত করতে সাহায্য করে। তাহলে দেখা গেল আলফা কণা কোন পথে আঘাত করছে, সোজা গিয়ে আঘাত করছে না একটু বেঁকে গিয়ে আঘাত করছে না ফিরে এসে পিছনের দিকে আঘাত করছে। তাহলে এই জায়গাগুলোতে একটি আলফা কণা আঘাত করার চিহ্ন থাকবে। আসলে কোনো কণা যখন জিঙ্ক সালফাইডের সংস্পর্শে এসে শক্তি ছেড়ে দিয়ে উচ্চ শক্তি স্তর থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে তখন ফোটন নির্গত হয়। এভাবে জিঙ্ক সালফাইড আলফা কণা শনাক্ত করতে পারে, তাই রাদারফোর্ডের পরীক্ষায় এটি ব্যবহৃত হয়েছিল। তো এখানে গ্রাউন্ড স্টেটে ফিরে আসার বিষয়টা এরকম, মনে করো কোনো পরমাণুর আচ্ছা পরমাণুতে সাধারণত কয়টা শক্তি স্তর থাকে বলতো? হাইড্রোজেন পরমাণুতে কয়টা শক্তি স্তর আছে? একটা। সাজিদ বললে একটা, রাফিয়া? স্যার একটা। না, যে কোনো পরমাণুতে অসংখ্য শক্তি স্তর আছে। কয়টা? অসংখ্য। অসংখ্য, কিন্তু স্যার ওখানে তো ইলেকট্রন তো একটাই থাকে হাইড্রোজেন পরমাণুতে। পরমাণুতে একটা ইলেকট্রন, তার মানে প্রথম শক্তি মানে অসংখ্য শক্তি স্তর আছে কিন্তু ইলেকট্রন তো একটা নাকি? হ্যাঁ 1s একটা আছে কিন্তু 2s টা আছে, 2s টা ফাঁকা, 2p ফাঁকা, 3s কি? ও বুঝতে পারছি। এখন শোনো ইলেকট্রন জি স্যার ফাঁকা বুঝতে থাকবে আর কি পারছি। সবটা। হ্যাঁ ইলেকট্রন এখান থেকে যদি শক্তি শোষণ করে উপরে যায় তাহলে এটাকে বলা হচ্ছে উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটাকে আমরা যদি স্টার চিহ্ন দিয়ে এভাবে লিখি যে 1s টা ফাঁকা, 1s এ কোনো ইলেকট্রন নাই, 2s এ ইলেকট্রন নাই, 2p তে মনে করে একটা দিলাম, 2p তে না দিয়ে 3s এ দিতে পারতাম। অর্থাৎ 1s বাদে উপরের যে কোনো শক্তি স্তরে যদি ইলেকট্রন থাকতো সেটা হচ্ছে উত্তেজিত অবস্থার ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। আর যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়, ইলেকট্রনটা 1s এই যদি থাকে তাহলে এটা হচ্ছে সাধারণ অবস্থার ইলেকট্রন বিন্যাস বা এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, ভিত্তি অবস্থার ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন শক্তি শোষণ করে উপরে যেতে পারে আবার শক্তি বিকিরণ করে কি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। তো এটাই এখানে বলা হচ্ছে যে জিঙ্ক সালফাইডের সংস্পর্শে এসে শক্তি ছেড়ে দিয়ে উচ্চ শক্তি স্তর থেকে গ্রাউন্ড স্টেটে আসে, তাহলে গ্রাউন্ড উপরের শক্তি স্তর থেকে সাধারণ অবস্থায় ফিরে আসার সময় শক্তি বিকিরণ করে। এই বিকিরিত শক্তি আলো হিসাবে বা ফোটন কণা হিসেবে নির্গত হয়। তাহলে জিঙ্ক সালফাইডের ক্ষেত্রে ফ্লোরোসেন্স ঘটে বলে জিঙ্ক সালফাইড আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় ব্যবহার করা হয়। এটা এমনিতেই জেনে নিবে একটু। আমাদের এখন আসছি রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা বলছে কি 1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কে একটা মতবাদ প্রদান করেন। এই মতবাদ রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। রাদারফোর্ডের পরমাণু মডেলে কি বলা হচ্ছে এগুলো 19 এ পড়ছো। রাদারফোর্ডের পরমাণু মডেলে কি কি সম্পর্কে ধারণা দেয়া আছে বলো? আচ্ছা নিউক্লিয়াস সম্পর্কে একটা নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেয়া আছে,
আর তারপর হচ্ছে নিউক্লিয়াস ইলেকট্রন। সৌরজগতের মতো মনে হয়। চার্জ ইলেকট্রন সর্বপ্রথম, একটা হচ্ছে প্রোটন, নিউট্রন। রাদারফোর্ডের পরমাণু মডেলে শুধু প্রোটন আর ইলেকট্রনের কথা বলা আছে, কিন্তু নিউট্রনের কথা বলা নাই। তাহলে জি স্যার। প্রোটনের জি স্যার, আর ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। তাহলে সমান ঋণাত্মক। সংখ্যক প্রোটন আর সমান সংখ্যক ইলেকট্রন থাকে বলে পরমাণু হচ্ছে কি চার্জ নিরপেক্ষ। তড়িৎ ঋণাত্মকতার ইয়ে পাওয়া নিরপেক্ষ। যায়। তড়িৎ নিরপেক্ষতার কথা বলা আছে। তাহলে একটা ধারণা হচ্ছে নিউক্লিয়াসের ধারণা, একটা ধারণা হচ্ছে চার্জ নিরপেক্ষতার ধারণা, আর একটা কি ধারণা দেয়া আছে? স্যার নিউক্লিয়াসে বেশি নিউক্লিয়াসে যারা ভর শব্দ নগণ্য। ফাঁকা। নগণ্য, এটা তো নিউক্লিয়াসের মানে পরমাণু নিউক্লিয়াসের অধিকাংশ জায়গায় ফাঁকা, মানে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। কেন্দ্র করে ঘোরার কথা বলা আছে নাকি? হ্যাঁ, সৌরজগতের সাথে। সৌরজগতের কথা বলছি স্যার। সৌরজগতে কেন্দ্র করে ঘোরার কথা বলা। তাহলে এই তিনটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল প্রস্তাবনা। এখন অনেক বইয়ে হয়তো বা অনেক ভাগ থাকতে পারে, দেখা যাচ্ছে এখানে বেশ কিছু ভাগ করে দেয়া আছে। তো আমাদের মূল বিষয় হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের তিনটে ধারণা। একটা হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা, একটা হচ্ছে চার্জ নিরপেক্ষতার ধারণা, আর একটা সৌর মডেলের সাথে তুলনা, সৌরজগতের সাথে তুলনা। এই তিনটা মাথায় রেখে বর্ণনা করলে এনাফ। আচ্ছা, খেয়াল করো, পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তুকণা বিদ্যমান। এই ভারী বস্তুকণাকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। তাহলে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত কি নগণ্য। এবার একটু সহজ যে বুঝি, আমাদের দেহের মোট ওজনের তুলনায় দেহের প্রধান শ্বসন অঙ্গ ফুসফুসের ওজন কত? অবশ্যই অত্যন্ত ছোট, এগুলো জানার দরকার নাই। মূল বিষয় হচ্ছে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন কি একবারে ছোট। কি বললাম একটু আগে, 1,00,000 ভাগের 1 ভাগের সমান হতে পারে, বা 10,000 ভাগের 1 ভাগের সমান হতে পারে, এই রেঞ্জের মধ্যেই থাকে শান্ত। আচ্ছা, এই যে দ্বিতীয় বিষয়টা হচ্ছে পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। পরমাণু সামগ্রিক চার্জ শূন্য। কণাকে চার্জ নিরপেক্ষ কখন বলবো? যখন বস্তু কণার মধ্যে সমান সংখ্যক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ বিদ্যমান থাকবে। পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সমান সংখ্যক কি থাকে? ইলেকট্রন থাকে। আর প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট, ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। প্রোটনের ধনাত্মক চার্জ আর ইলেকট্রনের ঋণাত্মক চার্জ, এই চার্জ কিন্তু সমান বাট বিপরীত, যার কারণে সামগ্রিকভাবে পরমাণু চার্জ নিরপেক্ষ বা চার্জ শূন্য থাকে। আসলে চার্জ নাই এটা না, মানে পরমাণুতে কোনো চার্জযুক্ত কণা নাই এরকম না, চার্জযুক্ত কণা আছে, কিন্তু বিপরীত চার্জযুক্ত কণাগুলো সমান সংখ্যক থাকার কারণে এরা চার্জ নিরপেক্ষ। আচ্ছা, তাহলে তৃতীয়টা কি বলছিস? সৌরজগতের সাথে তুলনা। কেন এই তুলনাটা করা হয়েছে? তখন আমরা তুলনা করি সাদৃশ্য দুটা থাকলে। বিষয়ে অনেক কিছু সাদৃশ্য থাকলে। সাদৃশ্য থাকলে, এটা একটা সাদৃশ্য থাকলে তুলনা করা যায়। আর কখন তুলনা করা যায়? যেমন ধরো, কোন একটা মানুষকে তুমি দেখো নাই, ধরো আকিব তার বন্ধুর একটা বর্ণনা দিচ্ছে আমাকে, আমি তার বন্ধুকে দেখি নাই, তখন সে হয়তোবা বলতে পারে যে স্যার আমার ফ্রেন্ডটা দেখতে অনেকটা হচ্ছে কি সাকিব খানের মতো, পরিচিত একটা ফেস, অথবা কি সাকিব আল হাসানের মতো। তাহলে সাকিব আল হাসানকে আমি দেখছি, তখন একটা ধারণা করতে পারি ওর বন্ধুটা হচ্ছে সাকিব আল হাসানের মতো চোখ নাক কান গঠন এরকম হতে পারে। তাহলে কখন আমরা তুলনা করব? যখন একটা বস্তুকে সরাসরি দেখাতে পারবো না, তখন তার সাদৃশ্য একটা বস্তুর সাহায্যে কি আমরা সেই ধারণাটা পেতে পারি। তাহলে পরমাণু এত ক্ষুদ্র যে এটাকে আমরা দেখাতে পারবো না, এটাকে দেখাতে
পারবো না। তাহলে পরমাণুর মতো একটা বিষয় হচ্ছে সৌরজগৎ। এখন সৌরজগৎটাও এত বিশাল যে এটাকে আসলে দেখা যায় না। তবে তুলনা করার মূল কারণ হচ্ছে 1911 সাল, এই সময়টায় আসলে সৌরজগতের বিভিন্ন বিষয়গুলো নিয়ে খুব বেশি গবেষণা, আলোচনা, সমালোচনা হচ্ছিল। এবং বিজ্ঞানীদের মধ্যে যেমন তুলনা বললাম কার, সাকিব আল হাসানের তুলনা দিলাম, বা সাকিব খানের তুলনা দিলাম, বা এরকম একটা পরিচিত মানুষের তুলনা দিলাম। তাহলে ওই সময় সোলার সিস্টেমটা বিজ্ঞানীদের মাঝে কি ছিল, পরিচিত ছিল। তাহলে সোলার সিস্টেমে কি হয়, সূর্য থাকে, সূর্যের চারপাশে কি কতগুলো পথ দিয়ে কি হয়, গ্রহ নক্ষত্র, গ্রহগুলো কি আবর্তন করে। তাহলে এরকম তিনি বলছেন যে নিউক্লিয়াসে প্রোটন থাকবে, একটা অতি ক্ষুদ্র পরিসরে অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে, নিউক্লিয়াসের চতুর্পাশ দিয়ে কতগুলো বৃত্তাকার পথে কি হয়, যেমন গ্রহগুলো আবর্তন করে, নিউক্লিয়াসের চতুর্পাশে ঠিক অনুরূপ ইলেকট্রন গুলো আবর্তন করে। তাহলে সূর্যের চারপাশে যেরকম গ্রহ আবর্তন করে, পরমাণুর কেন্দ্রস্থলে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুর ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। যেহেতু পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের ঘূর্ণন সৌরজগতের গ্রহগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তাই এই মডেলকে কি বলা হয়, সোলার মডেল। সৌর মডেল। তিনি কিন্তু অন্য কোনো ধারণা দেন না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। তাহলে দুটো বিপরীত চার্জগ্রস্ত বস্তুর মধ্যে কি থাকে, তাহলে নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জ যুক্ত, আর বাইরের দিকে আছে কি ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন। এদের মধ্যকার আকর্ষণ বলকে কি বলা হয়, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিষয়টা কি, তাহলে কোন পরমাণু নিউক্লিয়াসের চার্জ নির্দিষ্ট, আর বাইরের যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনের চার্জও নির্দিষ্ট বা স্থির। তাহলে এই চার্জের মধ্যকার আকর্ষণ বলকে বলা হচ্ছে কি বৈদ্যুতিক আকর্ষণ বল। কুলম্বিক আকর্ষণ বলও আমরা বলতে পারি, দুটো বিপরীত চার্জগ্রস্ত বস্তুর মধ্যে কুলম্বিক আকর্ষণ বল। আচ্ছা, এই আকর্ষণ বল ও ঘূর্ণনের ফলে, কুলম্বিক আকর্ষণ বলটা কি? ওই যে কুলম্বের সূত্র পড়ছো ফিজিক্সে, ওখানে কি আছে, একটা ধনাত্মক চার্জ যুক্ত বস্তু অপর যদি Q1 হয়, অপর একটা চার্জ যুক্ত বস্তু যদি কি Q2, এদের মধ্যে আর ডি দূরত্বে থাকলে, ডি দূরত্বে যদি থাকে, তাহলে এদের মধ্যকার আকর্ষণ বলটা কি Q1 গুণন Q2, তাদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, আর মধ্যকার বর্গের ব্যস্তানুপাতিক। আর এখানে সমান চিহ্ন আসার কারণে এখানে কি একটা ধ্রুবক হচ্ছে কি কুলম্বের ধ্রুবক কে সি বা সি। ধ্রুবক আসবে। সমস্যা নেই, বোঝা গেছে কি? হইলো। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আরেকটা বিষয়, যে ঘূর্ণনের কারণে যে বলটা আসে, তাহলে এই নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরতেছে। তাহলে ঘূর্ণনের কারণে এটা নিউক্লিয়াস থেকে বাইরের দিকে ছুটে যাওয়ার মতো একটা কি ঘূর্ণনজনিত কেন্দ্র বিমুখী বল লাভ করে, ঘূর্ণনজনিত কেন্দ্র বিমুখী বল। তাহলে ঘূর্ণনের কারণে কেন্দ্র বিমুখী বল, আর আকর্ষণের কারণে এটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে কি যেতে চায়, কারণ নিউক্লিয়াস অপেক্ষা ইলেকট্রনটা কি হালকা, তাহলে যে হালকা সে ভারীর দিকে যেতে চায়। তাহলে এটা কেন্দ্রমুখী আকর্ষণ বল, আর এটা কেন্দ্র বিমুখী ঘূর্ণনজনিত বল। এই দুইটা বল পরস্পর কি সমান হওয়ার কারণে পরমাণুটি স্থিতিশীল হয়। তার মানে একটা ইলেকট্রন ঘূর্ণনের কারণে বাইরে যেতে চাচ্ছে, ছিটকে যেতে চাচ্ছে, আর আকর্ষণের কারণে ভিতরে যেতে চাচ্ছে।
এখন এই দুটা যদি, এটা আকর্ষণ বলটা যদি কি F1 আর ঘূর্ণনজনিত বলটা যদি F2 হয়, F1 আর F2 যদি সমান হয়, তাহলে ইলেকট্রনটা আর বাইরে ছুটে যেতে পারবে না। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কি ঘুরতে থাকবে। ঘোরার পিছনে কারণ কি? ইলেকট্রনটা স্থির না থেকে ঘুরে কেন? দেখো পরমাণু পরমাণু সবসময় পরিবেশের সাথে শক্তি আদান প্রদান করে। এটা মনে করো বাইরের সারাউন্ডিংস বা পরিবেশ। এখন পরিবেশ থেকে শক্তি যদি এ শোষণ করে, তাহলে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করলে ইলেকট্রনের শক্তি বেড়ে যায়, গতিশক্তি লাভ করে। এই গতিশক্তি লাভ করার কারণে এটা কি স্থির থাকে না। এখন এটা কি করে? গতিশক্তি লাভ করার পর মানে বেগ লাভ করে। বেগ লাভ করার পর এখন তো ওই যে আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল আর ঘূর্ণনজনিত কেন্দ্র বিমুখী বলটা যদি সমান হয়ে যায়, তাহলে এটা কি বাইরের দিকেও যেতে পারে না, ভিতরের দিকে যেতে পারে না, একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরতে থাকে। আচ্ছা, এ কারণে পরমাণু কি স্থিতিশীল। তা না হলে পরমাণু থেকে কি হইতো, যদি ঘূর্ণনজনিত বলটা বেশি হয়ে যেত, তাহলে পরমাণু থেকে ইলেকট্রনগুলো ছিটকে পড়ে গেলে পরমাণুতে শুধু নিউক্লিয়াস থাকতো, কোনো ইলেকট্রন থাকতো না। আর যদি আবার আকর্ষণজনিত বলটা কি বেশি হয়ে যাইতো, তাহলে পরমাণুর নিউক্লিয়াস আর ইলেকট্রন আলাদা থাকতো না, একীভূত হয়ে থাকতো। তাহলে ফাঁকা জায়গার কোনো অস্তিত্ব থাকতো না। আর ফাঁকা জায়গার অস্তিত্ব না থাকলে ওই আলফা কণাগুলো পরমাণু এই যে সোনার পাত ভেদ করে যাইতে পারতো না। বিষয়টা কি বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে যদি ফাঁকা জায়গা না থাকতো, আলফা কণা পরমাণুর ভেদ করে যেতে পারতো না। তার মানে নিউক্লিয়াস আর ইলেকট্রন একীভূত থাকলে সবগুলোই দেখা যেত কি নিউক্লিয়াস আর ইলেকট্রন একসাথে আছে, নিউক্লিয়াস আর ইলেকট্রন একসাথে আছে, এরকম থাকতো। একবার একীভূত হয়ে থাকলে কোনো ফাঁকা জায়গা থাকতো না, তখন আলফা কণা ভেদ করে যেতে পারতো না। যেহেতু আলফা কণা সোনার পাত ভেদ করে যায়, তার মানে পরমাণুর ভিতরে ফাঁকা জায়গা থাকে, তাহলে নিউক্লিয়াস আলাদা আর ইলেকট্রন আলাদা। তাহলে পরমাণুর এরকম স্থিতি, এরকম গঠনের কারণ হচ্ছে কি বুঝতে পারছো তো? আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল আর ঘূর্ণনজনিত কেন্দ্র বিমুখী বল পরস্পর কি থাকে, সমান থাকে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, কোন একটা বস্তু কণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন বাইরের দিকে একটি বল কার্যকর থাকে যাকে কেন্দ্র বিমুখী বল বলে। এই বলটির কারণে বস্তু কণা ছিটকে বাইরে চলে যেতে চায়। সুতরাং বস্তু কণাটি যদি বৃত্তাকার পথে ঘুরতে হয়, তাহলে বস্তু কণাটির কেন্দ্রের দিকে সমান পরিমাণ বিপরীতমুখী বল ক্রিয়াশীল থাকতে হবে। তাহলে ঘূর্ণনজনিত কেন্দ্র বিমুখী বলের বিপরীত বল কেন্দ্রমুখী বল। আর এই বলটিকে বলা হয় কেন্দ্রমুখী বল, অর্থাৎ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কণার কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল সমান হলে এটি বৃত্তাকার পথে ঘুরতে পারবে। ঠিক তেমনি ভাবে পরমাণুর ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে চায়, তবে কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বলের মান সমান হতে হবে। তা না হলে পরমাণুর ইলেকট্রনটি বৃত্তাকার কক্ষপথ থেকে বাইরে ছিটকে যেতে চাইবে, ফলে পরমাণুর আর অস্তিত্ব থাকবে না, নিউক্লিয়াস আলাদা, ইলেকট্রন আলাদা। আচ্ছা, তো যাই হোক, রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার মধ্যে একটা হচ্ছে, এই মডেলের সাহায্যে পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। বর্ণালী ব্যাখ্যা করা যায় না, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, একটা ধারণা। এগুলো 19-এ পড়ছো। কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো ধারণা দেওয়া হয়নি। কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়নি। আর কি?
ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। বলো পরমাণু মডেলের অস্তিত্ব ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে বলা যায় ইলেকট্রন এক পথে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে ক্রমাগত পতিত শক্তি হবে। হারাতে থাকবে, তাহলে ইলেকট্রনিক ঘূর্ণন পথ হ্যাঁ। ছোট হতে থাকবে, এক সময় সেটা নিউক্লিয়াসে পতিত হবে, অর্থাৎ পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে, পরমাণু স্থায়ী হবে না। হ্যাঁ যাই হোক আর রাদারফোর্ডে মানে ইলেকট্রনের যে আরেকটা ঘূর্ণন পথ আছে যে কোয়ান্টাম তত্ত্ব, ওটাও বলা হয় না। আচ্ছা যাই হোক এখানে একটা যে বিষয় কি জানি হচ্ছে বলে। পরমাণুগুলো একটা নির্দিষ্ট বৃত্তাকার পথ বরাবর ঘুরে। এখন ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্যটা কি? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্যটা কি? তথ্যটা হচ্ছে যদি কোনো চার্জযুক্ত বস্তুকণা একটা বৃত্তাকার পথে আবর্তন করে, তাহলে ওই চার্জযুক্ত বস্তুকণাটা ঘূর্ণনজনিত তো একটা কাজ করে। বস্তু সরণ হলেই তো কি কাজ হয় না? জি স্যার। তাহলে এই কাজ করার সময় তো সে কি শক্তি ব্যয় করবে। তাহলে শক্তি যদি ব্যয় করতে থাকে তাহলে তার বৃত্তাকার পথ আবর্তন পথটা কি হতে পারে? ছোট হতে 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 কি কেন্দ্রীভূত হয়ে যাবে। তাহলে ওই যে আবার দেখা যাচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে যাচ্ছে। একীভূত হয়ে গেলে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে অস্তিত্ব সেরকম কোনো পরমাণু আসলে পাওয়া সম্ভব ছিল না। আলফা কণা সোনার পাত ভেদ করে যাওয়ার কথা না। তো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাথে তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল অস্তিত্বহীন হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় যে পরমাণু অস্তিত্বশীল এবং এই পৃথিবীটা বলা যায় কি পরমাণু দ্বারাই গঠিত। পৃথিবীটা হচ্ছে পরমাণুর সমষ্টি। আর তাহলে এই পরমাণুগুলো যেহেতু আছে, তাহলে পরমাণুর অস্তিত্ব আছে, তাহলে পরমাণুর নিউক্লিয়াসে কি হয় না, ইলেকট্রন ঘুরতে ঘুরতে এসে কি কেন্দ্রীভূত হয় না। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্যের অনুসারে পরমাণুর যে কি অস্তিত্বহীন হওয়ার কথা, এটার ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেলে পাওয়া যায় না। এর ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু পাওয়া যায় না। আচ্ছা এখানে আরেকটা বিষয়, রাদারফোর্ডের পরমাণু মডেল শুধু একটি ইলেকট্রন কিভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তা বর্ণনা করতে পারলেও একাধিক ইলেকট্রন কিভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তা বর্ণনা করতে পারেনি। অনেকগুলো ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে তখন ইলেকট্রন গুলোর মধ্যে কি হতে পারে, সংঘর্ষ হতে পারে। তাহলে এরকম সংঘর্ষ হয় না, আবার ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, এর কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেলে পাওয়া যায় না। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেওয়া হয়নি, যেটা বোর পরমাণু মডেলে দেওয়া হয়েছে। আচ্ছা রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রনকে সৌরজগতে সূর্য ও গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু সৌরজগতের সূর্য ও গ্রহগুলো সাধারণত চার্জ নিরপেক্ষ। অন্যদিকে পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রন চার্জ যুক্ত। তাহলে চার্জবিহীন বস্তুর সঙ্গে চার্জযুক্ত বস্তুর এই তুলনাটাও হচ্ছে কি যুক্তিযুক্ত নয়, সঠিক নয়। যদিও রাদারফোর্ড শুধু চেয়েছিলেন পরমাণুটাতে কিরকম, পরমাণুর নিউক্লিয়াসে কি আছে, প্রোটন আছে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলো কিভাবে আবর্তন করতেছে সেরকম একটা বিষয় জাস্ট উপস্থাপন করছেন। উনি চার্জহীন চার্জযুক্ত এই বিষয়গুলো তুলনা করেন না, শুধু একটা ধারণা দিতে চাইছেন নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কিভাবে আবর্তন করে। তো যাই হোক ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্যটা তো বললামই, যে কোনো চার্জযুক্ত বস্তু বৃত্তাকার পথে আবর্তন করলে সেটা সব সময় কি শক্তি বিকিরণ করবে, শক্তি ব্যয় করবে। হ্যাঁ শক্তি বিকিরণ করবে বা শক্তি নির্গত করবে, শক্তি ব্যয় করবে। তাহলে চার্জযুক্ত বস্তু বৃত্তাকার পথে আবর্তন করলে সর্বদা শক্তি বিকিরণ করে, এই কথাটাই হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্যটা কি মাইশা বলো। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে
ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তখন ক্রমশ শক্তি কমতে কমতে এক সময় তা নিউক্লিয়াসের উপর পতিত হয়ে যায়। তখন আমি এটা বলিনি, আমি বলছি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্যটা কি? স্যার এইটাই যে কি বলেছে স্যার বলবো? রাইতে বলো দেখি একটু, ও ফার্স্ট আজকে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্যটা কি? রাইতে মিউটটা অন করে কথা বলো। স্যার বুঝতেছি না তো হ্যাঁ, কি বলো। হবে সেটা বুঝলাম না। আচ্ছা বুঝাচ্ছি তাহলে। কে বলতে পারবা বলো? স্যার আমি বলি। বলো। স্যার, কোনো চার্জযুক্ত বস্তু মানে যখন নিউক্লিয়াসের কেন্দ্র করে মানে মানে স্যার ঘুরবে তখন কোনো শক্তি বিকিরণ চার্জযুক্ত করবে। আচ্ছা বলো। স্যার ওইটাই যে কোনো বস্তু যখন হচ্ছে চার্জযুক্ত বস্তু কোনো বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত হচ্ছে শক্তি বিকিরণ করে শক্তি বিকিরণ করবে। এবং আবর্তন চক্র মানে যে ধীরে ধীরে কমতে থাকে। আচ্ছা হ্যাঁ, এই যে আবর্তন পথ কমতে থাকে এটুকুই হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্য। যে তথ্যটা কি, যদি কোনো চার্জগ্রস্ত বস্তু বৃত্তাকার পথে ঘোরে তাহলে ওই চার্জগ্রস্ত বস্তু সব সময় শক্তি বিকিরণ করে, তাহলে ওর শক্তি কমতে কমতে এক সময় তার আবর্তন পথটা ছোট হতে থাকে এবং ওই বস্তুটা নিউক্লিয়াসে পতিত হয়। তাহলে এইটাই হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্য। এখন কি রাইতে বুঝছো? জি স্যার। ওকে, আর আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট দিন পড়বো হচ্ছে বোর পরমাণু মডেল। আচ্ছা শোনো রাইতা, উপরের দিকে হচ্ছে জি একটা স্যার, হ্যাঁ শুনতেছি। পিডিএফ ফাইলের লিংক দেয়া আছে।